বিবিসি বাংলাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউ দিয়েছেন, সেটি প্রকাশিত হয়েছে। আমার বদ্ধমূল ধারণা, দৃঢ় বিশ্বাস, যারা এই ইন্টারভিউটি পুরোটা দেখেছেন বা পড়েছেন তারা সবাই মোটামুটি স্তব্ধ হয়ে গেছেন এবং খানিকটা নির্বাকও হয়েছেন, আশ্চর্য হয়েছেন, বিস্মিত হয়েছেন। যেই প্রশ্নগুলো তার কাছে করা হয়েছে একেবারে আমাদের কাছে মনে হয়েছে যে কোথাও কোথাও তার মুখস্থ উত্তর অস্বীকার করার যে একটা স্বাভাবিক প্রবণতা তার মধ্যে অনেক কিছুতে, এবং অনেক কিছুতেই যে তিনি চোখে দেখেন না তা আবারও ভয়ঙ্কর আকারে ফুটে উঠেছে। বিস্ময়কর সব মন্তব্য করেছেন। যেহেতু ইন্টারভিউটা অনেক বড়, আমি চুম্বক অংশগুলো একটু সামনে নিয়ে এসে আপনাদের একটু কিছু মন্তব্য করতে চাই। বিবিসি বাংলার প্রশ্ন ছিল যে ৬-৭ মাস হয়ে গেছে, এর মধ্যে কতটা পরিবর্তন হয়েছে, আপনার চোখে কি ধরা পড়ছে? তিনি বলছেন বহু পরিবর্তন হয়েছে। আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশে আস্থা অর্জন করেছি, দেশ বিদেশের সারা দুনিয়ার মানুষ আমাদের উপরে আস্থা রেখেছে এবং কেউ প্রশ্ন করতে পারে না যে আমি অমুক দেশে আস্থা অর্জন করতে পারিনি। সব দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে সাহায্য লাগবে আমাদেরকে করবে বলেছে। যেহেতু সরকার সুন্দরভাবে চলছে তাই তারা এই প্রতিশ্রুতি দিয়েছে। সরকার সুন্দরভাবে চলছে তাই তারা প্রতিশ্রুতি দিয়েছে। আচ্ছা, কে কি প্রতিশ্রুতি দিয়েছে তার বাস্তবায়নটা কতটুকু হয়েছে? কি সাহায্য এসেছে বাইরে থেকে? এটা তো ঠিক, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তিত্ব যখন দেশের হাল ধরেন, নির্বাহী ক্ষমতা আসেন, অনেকেরই আশা ছিল আর যাই হোক অর্থনৈতিকভাবে দেশ ঘুরে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে সারা দেশের সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যটা পাওয়া যাবে, অন্তত ঋণ প্রকল্পগুলোতে। উল্টো আমরা কি দেখলাম? আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF তার ৪র্থ কিস্তি স্থগিত করলো। যেই IMF এর ঋণ স্থগিত হওয়ার আশঙ্কা ছিল আওয়ামী লীগ সরকারের সময়, সেটি না হয়ে অন্তর্বর্তী সরকারের সময় হলো। কেন, কি কারণে? আর কোথা থেকে তিনি কি সাহায্য আনতে পেরেছেন, কি সহযোগিতা তিনি আনতে পেরেছেন বাংলাদেশ থেকে? আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে প্রশ্ন ছিল, সেখানে তিনি আরো ভয়ঙ্কর উত্তর দিয়েছেন। এতে আমরা হাসবো নাকি খুব সিরিয়াসলি নিব, আমরা এটার প্রতিক্রিয়া কিভাবে জানাবো জানি না। তার কাছে প্রশ্ন ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি বলছেন দেশের মানুষের আস্থা আছে আমাদের উপর, এটাই তো বড় কথা। কি অদ্ভুত উত্তর দেখুন। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপর আছে, বিপুল পরিমাণে আছে, কাজেই সেটাই হলো বড় প্রমাণ। আমরা কি করছি না করছি এগুলো খুচরা বিষয়। একজন সরকার প্রধান এত অবহেলায় এ ধরনের মন্তব্য করতে পারেন? দেশের মানুষের আস্থা আছে, এটা বড় প্রমাণ। এই প্রমাণটা তিনি কোথায় পেলেন? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে এটা কোনো বিষয় না, এটা খুচরা, মানে একটু ভালো মন্দ এদিক ওদিক হতে পারে, তা নিয়ে পড়ে থাকলে হবে না। এবং তিনি বলছেন অপরাধের মাত্রা মোটেই বাড়েনি। আমরা এই জায়গায় কি বলবো? একজন সরকার প্রধানকে, একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান যদি এ ধরনের মন্তব্য করেন, তার সম্পর্কে আমাদের মন্তব্যটা কি হতে পারে? আমরা বলবো তিনি মিথ্যা বলছেন, আমরা বলবো তিনি সত্য গোপন করছেন, আমরা বলবো তিনি সত্য অস্বীকার করছেন, আমরা বলবো তিনি মুখস্থ উত্তর দিচ্ছেন, আমরা বলবো তিনি চোখে দেখেন না। কোন মন্তব্য করলে শোভনীয় হবে? তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যে প্রশ্ন ছিল তার কাছে এরকম যে অনেকের মধ্যে অনেক রকম ভয় কাজ করছে, আতঙ্কে আছেন, আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি? তিনি বলছেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে, তো আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতিটা হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। একই কথা বলেছিলেন নিউ এজের সঙ্গে একটা ইন্টারভিউয়ে গত ডিসেম্বরে। তিনি বলেছেন চাঁদাবাজি কোথায় হয় সরকার দেখতে পায় না, সরকারের চোখ অতটা পরিষ্কার না। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে অবনতি যদি না হয়েই থাকে তাহলে এই ডেভিল হান্ট অপারেশন কেন, বিশেষ উদ্দেশ্যে, কি কারণে? সব তো ঠিকঠাক আছে। এই যে হাজার হাজার মানুষ আটক করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঙ্কার, হুঁশিয়ারি,
এগুলো কি কারণে? প্রধান উপদেষ্টা বলছেন যে আমি তো হিসাব নিচ্ছি, অপরাধ মোটেই বাড়েনি। যখন বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হলো, 6 মাসে একটা রেফারেন্স দেওয়া হলো যে গত 6 মাসেই ডাকাতির সংখ্যা 50% বেড়েছে, তখন তিনি বলছেন যে এটা দিয়ে তো আর বিচার করলে হবে না, আরো অনেক কিছু আসছে। প্রথম দিকে সমস্যা ছিল পুলিশ কাজ করতে পারেনি, পুলিশকে আমরা দাঁড় করাচ্ছি, মানে ইত্যাদি ইত্যাদি গুজামিল দেওয়া প্রশ্ন। যখন বিবিসি বাংলা থেকে আবারও প্রশ্ন করা হলো, মবের সংস্কৃতির উদাহরণ টেনে আনা হলো, গণপিটুনির উদাহরণ টেনে আনা হলো, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সে প্রশ্নও করা হয়েছে। তখন তিনি সেই প্রশ্ন অ্যাভয়েড করে গিয়ে, মানে তিনি শুনতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, এমন একটা ভাব করে তিনি বলছেন যে আমরা পুলিশ স্টেশনগুলোকে বলেছি কেউ মামলা করতে চাইলে অনলাইনে দিতে হবে। কি প্রশ্নের কি উত্তর? সেনাপ্রধান যে বলেছেন যা কিছু হচ্ছে গত 6-7 মাসে যা হয়েছে তাতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, সেই জায়গা থেকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি প্রথমে বলেছেন সেনাপ্রধানের সাথে আমার খুব ভালো সম্পর্ক। যখন এই প্রশ্নটা তোলা হয়েছে তখন তিনি বলছেন যে একজন কি মন্তব্য করলেন, উনি কি বক্তব্য দিয়েছেন সেটাকে এন্ডোর্স করা না করা তো কোনো বিষয় না। এবং সেই জায়গায় এসে বলছেন হ্যাঁ কিছু একটা হচ্ছে, আনসেটেল করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, একটা পলাতক শক্তি, যেই শক্তিটা, যে দলটি বা তাদের নেতৃত্ব পালিয়ে গেছে, তারা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে। তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আবার কে অস্থির করছে? তাহলে এই যে মব সংস্কৃতি, গণপিটুনি, মানে আমি বুঝি না তিনি কোন পর্যায় থেকে কথা বলছেন। আবার ভারত বাংলাদেশ সম্পর্কে তিনি কথা বলেছেন, এই যে মুখস্থ উত্তর, খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক ভারতের সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমার প্রথম সপ্তাহে কথা হয়েছে। তাহলে হুঙ্কার ছাড়েন কেন? তাহলে তো কোনো সমস্যাই নেই, সীমান্ত হত্যা হচ্ছে না, ভারত ঠিক লাইনে আছে। তাহলে আপনার উপদেশটা কেন বাংলাদেশের মানচিত্র করে ভারতের ভূখণ্ড দখল করতে চায়? কেন ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়? সমস্যা তো নেই। এইসব কথাবার্তা বলে কি করতে চান তিনি? ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বললেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা বাংলাদেশকে ঠিক করতে হবে, পাল্টা উত্তরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে না, এটা ভারতকে ঠিক করতে হবে। ভারত যে বলছে নির্বাচিত সরকার ছাড়া দুই রাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়, সে দেশের সেনাপ্রধান বলছে, সে দেশের পররাষ্ট্র দপ্তর বলছে, তাহলে এগুলো কি ভালো লক্ষণ? এইসব লোকচুরি করে বাস্তবতাকে অস্বীকার করার মধ্য দিয়ে, ভয়ঙ্কর সব অস্থিরতাকে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বা কোনো রাষ্ট্রের কোনো কল্যাণ হতে পারে এমন কোনো ইতিহাস সম্ভবত পৃথিবীর বুকে নেই। আর তিনি যা কিছু বলছেন যে দেশের মানুষের আস্থা আছে তার প্রতি, কোথায় পেয়েছেন এসব কথাবার্তা? কোত্থেকে এগুলো টালি করা হচ্ছে? কাদের হিসাব বলছে এগুলা? যদি আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে থাকে নিশ্চিন্তে থাকুন, জনগণ আবার বুঝে নেবে সবকিছু। এটা ইতিহাস বলে।